নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর প্রথমেই আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। শিলিগুড়িতে করতে পারেন মিছিল। ফের বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। মেট্রোর কাজের জন্য 4 আগস্ট রবিবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। নতুন মাসে সস্তা হলো বাণিজ্যিক এলপিজি গ্যাস। শুক্রবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের নতুন দাম পড়বে 1736 টাকা। ভোটের আগে বিহারে বাড়ানো হলো আশাকর্মী এবং শিক্ষাকর্মীদের বেতন। মিড ডে মিল রাঁধুনিদের থেকে স্কুলে নিরাপত্তা রক্ষী বেতন বাড়ানো হলো সকলেরই। এবার বিস্তারিত খবর। ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল করছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে শিলিগুড়িতে তিনি মিছিল করতে পারেন। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 17 থেকে 21 তারিখের মধ্যেই তিনি উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল। আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়েও। মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন। 21 বিধানসভা নির্বাচনে এই উত্তরবঙ্গে তৃণমূলের থেকে ভালো ফল করেছে বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোট আসন 54। এবার সেখানে 40টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই তা বুঝিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সভাপতি হওয়ার পরই 3 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিক উত্তরবঙ্গ সফর সেরে আসার কয়েকদিন পর 21 জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে সামিল হন শুভেন্দু। একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ, আর ওই দিনই উত্তরকন্যা অভিযানের পর শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী দলের নেতাকর্মীদের টার্গেট বেঁধে দেন। তার স্পষ্ট বার্তা, উত্তরবঙ্গ থেকে বিজেপির টার্গেট 40টি আসন। এই পরিস্থিতিতে চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানুতর বেড়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যান। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। কাঁথিতে তৃণমূল নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ীকে খুনের চেষ্টা। ধৃত 2 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। ব্যাপক উত্তেজনা এলাকায়। কাঁথিতে তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ আব্দুস সাত্তারকে লক্ষ্য করে খুনের চক্রান্তের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। সূত্রের খবর, রায়পুর পঞ্চায়েত এলাকায় সন্দেহভাজন 2 দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয়রা। ধৃতদের একজনের নাম শেখ আমিরুল তোল্লা ও অপরজনের নাম বাপি দাস। এদের একজনের বাড়ি ওড়িশা ও অপরজনের বাড়ি কাঁথির খেজুরি এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি 9mm এর পিস্তল, একটি রেঞ্জ, 2টি মোটর বাইক এবং বেশ কয়েকটি মোবাইল পাওয়া গেছে। জানা গিয়েছে, অভিযুক্তরা ওই এলাকায় বেশ কয়েকদিন ঘাঁটি গেড়েছিল। বাইকে করে যাওয়ার সময় একটি ব্যাগ রাস্তায় পড়ে যাওয়ার পর তা খুঁজতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ওই 2 ব্যক্তি। পরে কাঁথি থানার পুলিশ এসে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। ফলো করে যে আমাদের যে সাত্তার বাবু আছেন, ও তো একটু নেতৃত্ব করেন, তো ওকে মারার জন্য ধাওয়া করে সে কিছুদিন ধরে ছক করে ছিল। তো হঠাৎ একদিন কি করেছে, সন্ধ্যাবেলা আজকে পিস্তলের ব্যাগটা পড়ে যায় তার। তারপরে তখন যখন ব্যাগটা খুঁজে একটা বুড়ো মানুষ পেয়ে যায়, যে ব্যাগটাকার না, ব্যাগ তো আমি ব্যাগ একটা খুঁজছি, লাল ব্যাগ। তো লাল ব্যাগ যখন পেয়ে যায়, বলতে এই ব্যাগটা আমার কিন্তু গামছা ছিল, তাতে একটা রেঞ্জ আছে, একটা গামছা, 2টো গামছা আছে। তারপরে আমরা তাকে ধরে নিই। তারপরে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। তবে শেখ আব্দুস সাত্তারের উপর হামলার ছক ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, তারা দুজনই সাত্তারকে খুন করার জন্য এসেছিল। অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, কারণ ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রয়েছে শুভেন্দু অধিকারীর বাড়ি ও বিজেপির জেলা কার্যালয়। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
শুধু কবি সুভাষই নয়, চিন্তা বাড়াচ্ছে একাধিক মেট্রো স্টেশন। আপাতত সংস্কার কার্যের জন্য 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। শহরের লাইফলাইন সুরক্ষায় মেট্রো ভবনে জমা পড়ছে রাইটসের রিপোর্ট। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারের চির ধরা পড়েছিল আগেই, এবার তা চিন্তা বাড়াচ্ছে। প্রশ্নের মুখে প্রতিটি পিলারের স্থায়িত্ব। শহরের লাইফলাইন মেট্রো সুরক্ষায় চিন্তিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই মেট্রো সুরক্ষায় রাইটসকে দিয়ে সমীক্ষা করিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাইটসের দেওয়া সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একাধিক মেট্রো স্টেশনের পরিকাঠামো বদল করা হতে পারে। মাটির উপরের পাশাপাশি সুড়ঙ্গের ভিতরের একাধিক স্টেশনেরও সংস্কার করা হবে। এবার দিল্লির রেল বোর্ড থেকে সবুজ সংকেত পেলেই সংস্কারের কাজ শুরু হবে বলে সূত্রের খবর। মেট্রো কর্তৃপক্ষের দাবি, কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো লাইন গিয়েছে আদিগঙ্গার উপর দিয়ে, তাই আদিগঙ্গার উপর তৈরি প্রতিটি পিলারের স্থায়িত্ব প্রশ্নের মুখে। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারের চির ধরা পড়েছিল আগেই, তবে সেই সময় বিষয়টি নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাননি। তারই ফল এখন ভুগতে হচ্ছে। ইতিমধ্যে দুর্বল হয়ে মাটিতে বসে যাওয়া কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি করা হবে। শেড খোলার কাজ চলেছে বৃহস্পতিবার। আপাতত কবি সুভাষ স্টেশন 9 মাসের জন্য বন্ধও থাকছে। ফলে দক্ষিণ শহরতলির মানুষ সমস্যায় পড়ছেন। কোথাও ফাটল, কোথাও চিহ্ন নজরে এসেছে। একই সঙ্গে সমস্যা রয়েছে বুঝতে পেরে উত্তম কুমার থেকে কবি সুভাষ মাটির ওপরের স্টেশনগুলির স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তাতে ধরা পড়েছে নানা জায়গায় ত্রুটি। ঠিক হয়েছিল পুজোর পরই ওই স্টেশনের কাজে হাত দেওয়া হবে, তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। এদিকে যতদিন না কবি সুভাষ নতুনভাবে তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ ক্ষুদিরাম প্রান্তিক মেট্রো স্টেশন হিসেবে কাজ করবে। তবে এখন যাত্রী নিয়ে না গেলেও কবি সুভাষ থেকে লাইন বদল করে ট্রেন। কিন্তু যদি কবি সুভাষের প্ল্যাটফর্ম ভাঙার ফলে লাইনের ক্ষতি হয়, সেক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকেও পরিষেবা চালানো সম্ভব হবে না। শহীদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক। ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গোৎসবের প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো উদ্যোক্তাদের প্রতি মমতার আর্জি। পুজোয় পরিযায়ী শ্রমিকদের নতুন জামাকাপড়ের ব্যবস্থা করে দেবেন। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে নয়া আর্জি বাংলার মুখ্যমন্ত্রীর। পুজোর আগে নতুন জামাকাপড় পাবেন পরিযায়ী শ্রমিকরা। ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ভাষা আন্দোলন। এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন মমতা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন। পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় দিন। সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। উল্লেখ্য, দিল্লি পুলিশের অত্যাচারের কবলে বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ও শাসক দলের উদ্যোগে অনেকেই ফিরে আসছেন বাংলায়। ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একাধিক সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে তাদের জন্য। এবার উৎসবের আনন্দে সেসব শ্রমিক পরিবারগুলিকে সামিল করে নেওয়ার অভিনব ভাবনায় মুখ্যমন্ত্রী। সুদিন ফেরানোর পাশাপাশি যাতে বাকিদের মতো নতুন জামাকাপড়ে সেজে উঠতে পারেন তারা, সেদিকেও নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ওদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন। এভাবেই যে কোনো পরিস্থিতিতে সাধারণ নাগরিকের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূল সুপ্রিমো দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। এবার এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে নামবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংসদের অন্দরে ও বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও চলবে বলে জানা যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া। তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বলেই জানা গিয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার এই প্রস্তাব পেশ করা হয়, তা গৃহীতও হয়েছে। সেই মোতাবেক কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সঙ্গে সংসদের অন্দরে ও বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও চলবে। কলকাতায় 21শে জুলাই মঞ্চ থেকে এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সচিত্র পরিচয়পত্রের কাণ্ডারি মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছে ইন্ডিয়া জোটের নেতারা। এই কর্মসূচিতে কি পোস্টার হবে তাও কার্যত ঠিক হয়ে গিয়েছে বলেই খবর। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সেই বাক্য ধরেই এসআইআরকে চুপি চুপি ভোটে কারচুপি বলে কটাক্ষ করেছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, একই ধাঁচে লেখা পোস্টারই নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে ব্যবহার করা হবে। অন্যদিকে বৃহস্পতিবারও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের প্রতিবাদের জেরেই দুই কক্ষেই দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। সব কাজ বাদ দিয়ে এই নিয়ে আলোচনা করতে হবে বলে নোটিশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নোটিশ খারিজ হয়ে যাওয়ার পরে সংসদের মকর দ্বারের সামনে এসআইআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। হাজির ছিলেন তৃণমূলের প্রায় 20 জন সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডি হেডকোয়ার্টারে। আগামী 5 তারিখ হেডকোয়ার্টারে হাজিরা দিতে হবে অনিলকে। এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডি হেডকোয়ার্টারে। আগামী 5 তারিখ হাজিরা দিতে হবে তাকে। আর্থিক তছরূপের তদন্ত চলছে রিলায়েন্স গ্রুপের প্রমোটিং ডিরেক্টর অনিলের বিরুদ্ধে। অন্তত 17,000 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার নামে। সেই অভিযোগের ভিত্তিতেই গত সপ্তাহেই তার 50টি সংস্থায় তল্লাশি চালালো ইডি। বৃহস্পতিবার দিল্লি ও মুম্বাইয়ের 35টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত 25 জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই এর দায়ের করা 2টি এফআইআর এর ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। শুক্রবার কলকাতা ও ভুবনেশ্বরের বেশ কয়েকটি দফতরেও ইডি তল্লাশি শুরু করে। তার মাঝেই সমন পেলেন অনিল। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রমোটিং ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ফ্রড হিসেবে উল্লেখ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদের কেন্দ্র জানায়, এবার সিবিআই এর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করছেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিল আম্বানির। এর আগে 2023 সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। এর আগে 2020 সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তার নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেফতার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার ফের ইডির কোপে পড়লেন অনিল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন মার্কিন শুল্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সবথেকে বেশি আলোচনার বিষয়। তবে আমেরিকা একমাত্র ভারতের ওপর শুল্ক চাপাচ্ছে এমন নয়। এশিয়ার বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় চাপে পড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ কতটা বেকায়দায়। এপ্রিলের লিবারেশন ডেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলি। দীর্ঘদিন মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলি পর্যন্ত অনেকেই অগাস্টের 1 তারিখের আগে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের গাড়ি ও চিপস মার্কিন বাজারের অন্যতম প্রধান চাহিদা, তারা শুরুতে 25% শুল্কের মুখে পড়েছিল। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল পাঠিয়ে তারা এই হার কমিয়ে 15% নামিয়ে আনতে সক্ষম হয়। 22শে জুলাই ট্রাম্প জাপানের সঙ্গে এই চুক্তিকে ইতিহাসের বৃহত্তম বাণিজ্য চুক্তি বলে ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার চুক্তি প্রকাশ্যে আসে 30শে জুলাই। তাইওয়ান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ।
এপ্রিলের ঘোষণায় 32% শুল্কের মুখে পড়ে। বর্তমান হার কমিয়ে 20% আনা হলেও তাইপের প্রেসিডেন্ট লাই চিংতের দাবি এ হার এখনও অস্থায়ী এবং আলোচনা চলছে। অস্ট্রেলিয়া আপাতত কোনো বাড়তি চাপের মুখে না পড়লেও পাশে নিউজিল্যান্ড 10 থেকে 15% উন্নীত শুল্কে ক্ষোভ প্রকাশ করছে। দেশটির বাণিজ্যমন্ত্রী টড ম্যাকালে বলেছেন, নিউজিল্যান্ডকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন। অন্যদিকে ভারত, যাকে ট্রাম্প গুড ফ্রেন্ড বলে থাকেন, তার ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অজানা একটি পেনাল্টি ধার্য করা হয়েছে। যদিও প্রথমে 27% শুল্কের কথা ছিল, তারপরে কিছুটা হ্রাস পায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ওয়াশিংটনের কাছে এখন চিন্তার কারণ। চীন যদিও ঘোষণায় সরাসরি অনুপস্থিত, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে। চীন চায় মার্কিন প্রযুক্তি রফতানিতে বিধিনিষেধ না থাকুক, আর ওয়াশিংটন চাইছে ফেন্টানিল উৎপাদনে হ্রাস, মার্কিন কৃষিপণ্যে প্রবেশাধিকার এবং চীনা বিনিয়োগে আরও স্বচ্ছতা। আসিয়ানভুক্ত দেশগুলির জন্য ফলাফল মিশ্র। 2 এপ্রিলের ঘোষণায় কিছু দেশের উপর 49% শুল্ক চাপানো হয়। ভিয়েতনাম প্রথম আলোচনায় বসে শুল্ক হার 46% থেকে 20% নামিয়ে আনে। তারপর অন্যান্য দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড 19 থেকে 20% মধ্যে হার স্থির করে। তবে লাওস ও মায়ানমার 40% শুল্কে সবচেয়ে বেশি চাপে পড়েছে। সিঙ্গাপুর ব্যতিক্রম, তাদের উপর পুরনো 10% হারই বহাল, কারণ তারা আমেরিকা থেকে আমদানি করে বেশি, রপ্তানি কম। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান তুলনামূলকভাবে কম শুল্ক পেয়েছে, মাত্র 19%। ট্রাম্পের দ্বিতীয় দফায় দুই দেশের সম্পর্কের উন্নতির পর পাকিস্তান এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। এতে বিশেষ সুবিধা পাবে তাদের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম শুল্ক চাপালেন ট্রাম্প। নয়া যুগের সূচনা, বিবৃতি দিল ইসলামাবাদ। বুধবারই ট্রাম্প জানিয়েছিলেন যে পাকিস্তানের যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেন ট্রাম্প। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম পারস্পরিক শুল্ক চাপাল আমেরিকা। গত 2 এপ্রিলের ঘোষণায় পাকিস্তানের পণ্যে 29% শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার নয়া শুল্ক হার সম্বলিত যে নির্দেশনামায় তিনি স্বাক্ষর করেছেন, সেখানে পাকিস্তানের ওপর প্রযুক্ত পারস্পরিক শুল্কের হার কমিয়ে 19% করা হয়েছে। বুধবারই ট্রাম্প জানিয়েছিলেন বন্ধু ভারতের পণ্যে 25% শুল্ক চাপানো হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডের পণ্যে 19% পারস্পরিক শুল্ক আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর প্রযুক্ত হচ্ছে 20% শুল্ক। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশ তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে ইসলামাবাদকে। অবশ্য চীনের সঙ্গে বাণিজ্য বৈঠকের পর সেদেশের পণ্যে আমেরিকা কত শতাংশ শুল্ক চাপাবে তা এখনও স্পষ্ট নয়। নয়া শুল্ক হার ঘোষিত হওয়ার পরেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। বুধবার ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপের পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার কথা ঘোষণা করেন ট্রাম্প। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান যে পাকিস্তান যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেন ট্রাম্প। ওই পোস্টেই ট্রাম্প জানান, দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে তা তার প্রশাসন ঠিক করবে। তবে ট্রাম্পের দাবি মোতাবেক পাকিস্তানে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে, এখনও পর্যন্ত এমন প্রমাণ মেলেনি। পাকিস্তান অবশ্য বিষয়টিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক মসৃণ করার উপায় হিসেবেই দেখছে। সে দেশের অর্থমন্ত্রকের তরফে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই চুক্তি শক্তি, খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার নতুন যুগের সূচনা হলো। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত রেডিমেড পোশাকের অন্যতম বড় বাজার আমেরিকা। এতদিন পাকিস্তানকে এই বিষয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলত পড়শি ভারত এবং বাংলাদেশ। কিন্তু ভারত এবং বাংলাদেশের তুলনায় পাকিস্তানের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ কম হওয়ায় এবার প্রতিযোগিতায় তারাই এগিয়ে থাকবে বলে আশা করছে ইসলামাবাদ। ঘটনাচক্রে বৃহস্পতিবারই বিদেশি ডিজিটাল পরিষেবার উপর প্রযুক্ত 5% কর প্রত্যাহার করার কথা জানায় পাকিস্তান। অনেকেই মনে করছেন এই কর প্রত্যাহার করে আদতে ওয়াশিংটনকে বার্তা দিয়েছিল পাকিস্তান। তারপরেই পাকিস্তানের ওপর 19% শুল্ক আরোপের কথা জানায় হোয়াইট হাউস। হাই নিউজ নেটওয়ার্ক।
ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেফতার করেছে। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন সেনা কর্তাকে আটক করে পুলিশ। পরে সেনাবাহিনী তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া 22 জনই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা রাজনীতিতে নাশকতামূলক কাজ করার জন্য পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক ডেকেছিল বলেই পুলিশের দাবি। 3 দিন আগে বাংলাদেশ পুলিশ এক বার্তায় সারা দেশে বাহিনীকে সতর্ক করে দিয়ে বলে 8ই আগস্ট পর্যন্ত খুবই চিন্তার। এই সময়ের মধ্যে আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরি করতে পারে। এই সময়কালের মধ্যে 2 দিন গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পূর্তি হবে। সেনা কর্মকর্তাকে আটক করা নিয়ে ঢাকার সেনা সদর জানিয়েছে, আটক অফিসারের সঙ্গে আওয়ামী লীগের ওই বৈঠকের কোনো সম্পৃক্ততা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতে সেখানে গিয়েছিলেন। ঢাকার ভাটোরা থানার এলাকায় গ্রেফতারের ঘটনাটি ঘটে গত মাসের 8 তারিখ। এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল তদন্তের স্বার্থে। বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ ও তার ছাত্র যুব সংগঠন ছাড়াও হাজির ছিলেন বেশ কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বৈঠকে পরিকল্পনা করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন ঢাকায় জড়ো হবে। তারপর প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন তারা। এই সুযোগে হাসিনাকে দেশে ফেরানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। 1 আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। শিলিগুড়িকে সেকেন্ড হোম বলা হয় ইস্টবেঙ্গলের। শুক্রবার সেখানে আড়ম্বরের সঙ্গেই পালিত হল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। লাল হলুদ ব্রিগেডের সেকেন্ড হোম বলা হয় শিলিগুড়িকে, তাই ইস্টবেঙ্গলের 104তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গে পালন করল ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। শুক্রবার লাল হলুদ বেলুন ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা ইস্ট বেঙ্গল রোড। কেক কেটে পতাকা উত্তোলন করে তারা দিনটি নিজেদের মতো করে পালন করে। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ক্লাবের 104তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের 7তম কেক কেটে দিনটি উদযাপন হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী মদন ভট্টাচার্য, নান্টু পাল সহ ক্রীড়া পরিষদ, বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্য সমর্থকেরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সমর্থক এই অনুষ্ঠানে এসেছিলেন। বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তারা অবশ্য সকলেই ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও তারা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। শিলিগুড়িতে বেশিরভাগ ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক। ক্লাবের কোনো খেলা হলে স্টেডিয়ামে কানায় কানায় শুধুই থাকে ইস্ট বেঙ্গল সমর্থকেরা। সকালে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ক্লাবকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে আপাতত এই পর্যন্ত। আপনারা দেখছেন হাই নিউজ।